প্রচন্ড বৃষ্টি নামছে। আমাদের ইভেন্টের নাম মোটো মুনলাইট, কিন্তু হচ্ছে ঝড়। আর এর আগে গেছিলাম স্টর্ম চেজারে, কিন্তু তখন ছিল ভরা জ্যোৎস্না আর রোদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে যমুনা সেতুর উপর থেকে জানাই সাদর সম্ভাষণ। এবং আমরা আবারও বের হয়েছি আরেকটা গ্রুপ রাইডে এবং ফ্রি হুইলার্স ক্লাব লিমিটেডের আরেকটা ইভেন্টে। এবার আমরা যাচ্ছি উত্তরের জেলা রংপুরে, স্পেসিফিক্যালি বলতে গেলে রংপুর এবং লালমনিরহাটের সীমানায়, অর্থাৎ তিস্তা নদীর পাড়ে কাউনিয়াতে। আর ইভেন্টের নাম হচ্ছে এফসিবি মোটো মুনলাইট। প্রচন্ড জোরে বৃষ্টির ফোঁটা এসে গায়ে লাগতেছে। ওইদিকে পুরো ভালো ওয়েদার, যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের ভেতরে ঢুকছি আর প্রবল বৃষ্টি, একবারে পুরো বৃষ্টিতে ভিজায় শেষ করে দিল। আমরা ব্রেকফাস্ট ব্রেকে আসছি ফুড ভিলেজ বগুড়াতে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে কাউনিয়া রংপুর। আমাদের এফসিবি মোটো মুনলাইট 26-এ আমরা তিস্তার পাড়ে আজকে রাত স্পেন্ড করব। তবে এবার কোনো হোটেল বা এরকম কোনো জায়গায় না, আমাদের একজন মেম্বার মিশু ভাইয়ের বাসায়। আর ঘরোয়া প্রোগ্রাম হচ্ছে এবার। আর তিস্তার পাড়ে আমাদের বিকাল বা সন্ধ্যা কাটবে হয়তো বা, কিন্তু আমরা যাবো একটা ডিফারেন্ট রুট ইউজ করে। এই রুটে আমরা অলরেডি একবার গিয়েছি, একবার না আসলে আমি বেশ কয়েকবার গেছি, বাট ভিডিও করা হয়েছে একবার। আর ওই রুটে আমরা যাবো। আর রুটটা হচ্ছে কোন রুট সেটা গেলেই বুঝতে পারবেন। তবে একটা হিন্টস দেই, সেটা ঢাকা রংপুর হাইওয়ে না, আমরা গাইবান্ধা হয়ে যাব আর কি। তার মানে গাইবান্ধা কুড়িগ্রাম হয়ে যাব। আসেন যেতে যেতে আমাদের রুট প্ল্যানটা আমি একটু শেয়ার করি যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা মূলত যাচ্ছি হলো কাউনিয়া, অর্থাৎ তিস্তার পাড়ে যে কাউনিয়া, লালমনিরহাট এবং রংপুরের সীমানায় তিস্তা ব্রিজ, তিস্তা ব্যারেজ না কিন্তু তিস্তা সেতু, যেটা সেই সেতুর পাশে আমাদের এই ইভেন্টটা আজকের আয়োজন করা হয়েছে। এবং ইভেন্টের নাম হচ্ছে ওই ফ্রি হুইলার্স ক্লাব লিমিটেড প্রেজেন্টস এফসিবি মোটো মুনলাইট। আচ্ছা, এফসিবির 3টা মোটামুটি অফিসিয়াল ট্যুর ইভেন্ট থাকে বছরে। একটা হচ্ছে ভয়েজ হয় সম্ভবত 3 দিন 4 দিন এরকমের। আর মোটো মুনলাইট আর স্টর্ম চেজার হয় 1 নাইট স্টে প্রোগ্রাম। তো এটা একটা 1 নাইট স্টে প্রোগ্রাম, বাট একদিনের স্টে করার জন্য আসলে আমাদের ডিস্টেন্সটা দূর হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা কাউনিয়া ডিরেক্ট রংপুর হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি গাইবান্ধা হয়ে। তার মানে আমরা পলাশবাড়ি থেকে এখন গাইবান্ধার দিকে যাচ্ছি। গাইবান্ধা থেকে আমরা হরিপুর বা মাওলানা ভাসানী সেতু দিয়ে উলিপুর, চিলমারি হয়ে রাজারহাট দিয়ে আমরা কাউনিয়ায় আসবো। এই রুটটা আমার জন্য নতুন না, এই রুটে আমি বেশ কয়েকবার যাওয়া আসা করছি। ইভেন ইফ আমার ওই যে এক্সপেডিশন নর্থ বেঙ্গলের 4th এপিসোডে আমি এই রুট দিয়ে বের হয়েছিলাম, অর্থাৎ ঢাকা ফিরছিলাম এই রুট দিয়ে। সো এটা আমার জন্য একটা মেমোরেবল রুট এবং রুটটা আসলেই খুব সুন্দর। আর এখন দেখতে পাচ্ছেন বর্ষার সময় এখন, তো আশপাশে ফসলি জমিতে এখন সব পানি, আর একবারে সব কিছু পুরো সবুজময় হয়ে আছে। এই রুটটাতে আসতে চাইলে বর্ষাকালে অথবা বর্ষার শেষের দিকে আসতে হবে। আমি বেশি দিন আগে না, গত বছরের অক্টোবরের শেষের দিকে আমি আর আমার একজন কো ট্যুরমেট, যাকে আপনারা সবাই মহান কেলটুদা নামে চিনেন, আমরা দুইজন এই একটা নর্থ বেঙ্গল ট্রিপ করছিলাম। এটা ভিডিও যারা দেখছেন তারা তো অবশ্যই দেখছেন, এক্সপেডিশন নর্থ বেঙ্গল। সেই এক্সপেডিশন নর্থ বেঙ্গলের 4th এপিসোডে আমরা রংপুর থেকে এই রুটটা ফলো করে গোবিন্দগঞ্জ দিয়ে বেরিয়েছিলাম। যদিও আজকে আমরা গোবিন্দগঞ্জ দিয়ে ঢুকি নাই, আমরা পলাশবাড়ি দিয়ে গাইবান্ধা যাচ্ছি। এই দিকের রাস্তাটা সুন্দর, কিন্তু এটা যেহেতু গাইবান্ধার সাথে পলাশবাড়ির একটা কানেক্টিং মেইন রুট, সো এই রুটে বেশ গাড়ির চাপ আছে, বাস ট্রাক চলাচল করে এবং সবচেয়ে বেশি প্যারা দেয় হচ্ছে অটোরিকশা। সাথে আছে আমার MT-15 ভার্সন 2 BS7। আর আমরা আসছি মোট 19 জন। তো আবার এই ইভেন্টে আসলে মানুষ খুব বেশি হয় নাই, আর কারণ হওয়ার কথাও না। প্রথমত একটু দূরে হয়ে যায় আসলে একদিনের ইভেন্ট হিসেবে। ঢাকা থেকে রংপুর প্রায় 300 কিলোমিটারের বেশি রাইড হবে আমাদের আজকে, যেহেতু আমরা একটু ঘুরপ্যাচ রাস্তা দিয়ে যাবো, 300 কিলোমিটারের বেশি রাইড হবে। আবার ফেরত আসার টাইমেও সেম, কালকে গিয়ে 2 দিন এরকম 600-700 কিলোমিটার রাইড করে তারপরে ফ্যাটিক হয়ে যায় মানুষজন। যদিও আমরা স্টর্ম চেজার যে লাস্ট যেই 2টা ভিডিও আপলোড করছি এফসিবি স্টর্ম চেজারের, সেই স্টর্ম চেজারে কিন্তু আমরা ওইরকম অ্যাভারেজ 600 কিলোমিটারের মতোই রাইড করছি। মানে অনেক আনাচে কানাচে অলিতে গলিতে ঘোরাঘুরি হয়েছে, মানে এমন চিপা রুট দিয়ে ঘুরে ওই 200 কিলোমিটারের রাস্তা 300 কিলোমিটার বানাইছি। সেই আসা যাওয়া মিলে 600 কিলোমিটার হয়েছে। বাট এই রাস্তাটা আসলে ওরকম ঘোরানো পেঁচানোর কিছু নাই, যদিও আমরা একটা অল্টারনেটিভ রুট দিয়ে যাচ্ছি, বাট এটাও খুব যে ঘোরানো পেঁচানো রুট এমন না, মোটামুটি স্ট্রেট কাট রুটই। তো এই স্ট্রেট কাট রুট হলেও আসলে এই রুটটা অনেক বড়, রংপুরটা আসলে কম দূর না ঢাকা থেকে। বাট আজকের ইভেন্টটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আজকের ইভেন্টে আমরা থাকবো মিশু ভাইয়ের বাসায়, মানে নিজের গ্রামের বাড়ি যেটা, সেই বাড়িতে একদম গ্রাম্য পরিবেশে থাকা হবে, আড্ডা হবে, ঘোরাঘুরি হইতে পারে বিকালবেলা ওই তিস্তা নদীর আশপাশে। আমরা একদম তিস্তার পাড়েই যাচ্ছি, তো জায়গাটা আমার জন্য মেমোরেবল।
আমি প্রচুর আমার বেশ কয়েকবার ওই তিস্তার পাড়ে যাওয়া হয়েছে, যে জায়গাটাতে আমরা যাচ্ছি কাউনিয়া আর কি। তো মোটামুটি পরিচিত জায়গায়, বাট পরিচিত জায়গায় আবার যাওয়া হলেও ভাই ব্রাদারদেরকে নিয়ে এতজন একসাথে তো কখনো আসি নাই। গেছি সলো গেছি, একা যাওয়া আসা করছি বা বাসে যাওয়া আসা করছি, বাট কখনোই বাইক নিয়ে এতজন একসাথে তিস্তার পাড়ে যাইনি। সো এবার যাওয়া হচ্ছে অ্যান্ড এনজয়মেন্টটাও ভালো হবে। আমি আছি গ্রুপ এতে, আমাদের আজকে দুইটা গ্রুপ, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। আমাদের গ্রুপ এতে আমি লাস্টের দিকে আর কি, এফসিবির রাইডের কিছু নীতিমালা আছে, অবশ্যই সেফটি গিয়ার্স পরে রাইড করতে হবে। কোনো অবস্থাতেই ফুল ফিঙ্গার গ্লাভস, গার্ডস অথবা জ্যাকেট, স্পায়ার গার্ডস অথবা রাইডিং প্যান্ট এবং বুট এবং ফুল ফেস ইসি সার্টিফাইড হেলমেট ছাড়া আপনি কখনোই রাইড করতে পারবেন না এফসিবির সাথে। আর তার থেকে বড় কথা হচ্ছে এফসিবি গ্রুপ ট্যুরে বা এই ধরনের ইভেন্টে কখনোই পিলিয়ন অ্যালাউ করে না, সো পিলিয়নকে নিতে পারবেন না। আরও ইম্পর্টেন্টলি আপনি সিরিয়াল ব্রেক করতে পারবেন না। ট্যুর শুরু করার আগে আপনাকে একটা রাইডিং সিরিয়াল দিয়ে দেওয়া হবে এবং সিরিয়াল নাম্বার মার্ক করে দেওয়া হবে, সেই সিরিয়ালের স্টিকারও দেওয়া হবে। আপনি সেই সিরিয়াল মেনটেন করেই আপনাকে বাইক চালাতে হবে, আনলেস ইফ দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি। কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি সামনে যাইতে পারেন, পিছনে যাইতে পারেন বা দল ছুটে বাইরে বের হইতে পারেন, সেটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, সব কিছু অ্যাকসেপ্টেবল। বাট ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া কোনো অবস্থাতেই রুল এবং লাইন ব্রেক করা যাবে না। ওকে, আমরা এখন আসছি গাইবান্ধা রেলওয়ে স্টেশন, সম্ভবত এটা এখানে। আর এখানে হচ্ছে নামাজের বিরতি আর খাওয়ার বিরতি, এটা হচ্ছে সব স্কোয়াড, সব বাইক। সিবির সাথে পাঠাও রাইড দিয়ে সব টায়ার্ড বাইকাররা ঝিমাচ্ছে একসাথে। আমরা গাইবান্ধায় নামাজ শেষে খাইতে বসছি। এটা হলো গরুর মাংস, কালা ভুনা না লাল ভুনা আমি জানি না। এটা হচ্ছে যে পিঠালি আর কি, মেন্দা পিঠালির মতন আটার ডাল। আর এটা হলো ছোট মাছ, পাঁচমিশালি মাছ। খেয়ে দেখতে হবে, এটা শুনছি এই মাংস নাকি অনেক বিখ্যাত এখানে, এই জন্য খেতে আসা এত ভিতরে। দেখা যাক এটা টেস্ট কেমন। প্রথমে ছোট মাছটা ট্রাই করে দেখি এটা আসলে কেমন খাইতে। আলু মাছ আর তিল কি ডিম তিল 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 দেন আর হইলো মাছ দেন। খেতে ভালো, একদম বাসার রান্নার মতো মনে হচ্ছে, একদম বাড়ির মানে গ্রামে বাসায় যেরকম ছোট মাছ পাঁচমিশালি মাছ রান্না করে একদম ওরকম টেস্ট, ভালো খাইতে। আর এবং মাছ ফ্রেশ ফ্রেশ মাছ, ভালো। একটু লবণ বেশি, বাট এই লবণটা ভালো লাগে কারণ হচ্ছে বাসাতেও ঠিক পাঁচমিশালি মাছ এভাবেই রান্না করে, একটু লবণ বেশি হয়। তো সেই দিক থেকে হিসাব করলে এটা খুব ভালো লাগছে খাইতে। আমরা এখন ট্রাই করবো হলো যে আটার ডাল বা পিঠালি বা মেন্দা যেটা বলে আর কি। এটা মূলত জামালপুর এলাকার খুব ঐতিহ্যবাহী খাবার, মজলিসি খানা, কিন্তু ওই এদিকেও পাওয়া যায়, গাইবান্ধার দিকেও পাওয়া যায়, বগুড়া গাইবান্ধা কুড়িগ্রামের দিকেও পাওয়া যায়। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর এখান থেকে বেশ ভালো একটা স্মেলও আসতেছে। দেখা যাক খেয়ে কেমন লাগে। বাট ওই আমরা আগে যে জামালপুরে খাইছিলাম হোটেলের ওই মেন্দা আসলে খুব একটা ভালো লাগে নাই, একটু ঝাল বেশি ছিল। দেখি এটা খেয়ে কেমন লাগে। আমি নেবো না, তাহলে ফেরত দিয়ে দেন ভাই, মাংস ফেরত দিয়ে দেন যদি লাগে। এখান থেকে একটা মেন্দার মধ্যে মাংস আছে। হ্যাঁ আপনার ইচ্ছা। বুঝলাম না কিছু। এত নিতাম না, পুরোটা লই লইছি। না আমি মাংস নেবো না, ভাত আমি খাবো এটা দিয়ে। মাংস খুব ভালো সিদ্ধ হয়েছে আর মাংসের ইটসেলফ টেস্টটা খুব ভালো। তবে ওই মানে আটার ডাল বা ডালের যে টেস্টটা ওইটা আসলে তেমন টেস্ট আমি কিছু পাইনি, একটু গলায় ঝাঁঝালো ভাব লাগছে। বাট এছাড়া মাংসের টেস্টটা বেশ ভালো। তবে ওই যে আমরা জামালপুরে যেটা খাইছিলাম ওর থেকে এটা ভালো লাগছে। জামালপুরে ভালো লাগছিল মাছ, নদীর মাছ। এখানে আজকে মাছ নাই, শুধু পাঁচমিশালি ছোট মাছটাই আছে। এবার আমরা এই মাছের ভুনাটা খেয়ে দেখি। দেখতে ভালো লাগতেছে, খেতে কেমন হবে আই ডোন্ট নো। এটা আমরা অর্ডার দিয়ে রাখছিলাম আর কি, বলে রাখছিলাম আলাদা করে রান্না করতে। এখানে এটাতে কি হয়েছে, মাংসটা একটু বেশি ভেজে ফেলছে, মানে মশলাটা বেশি কষাইছে তো একটু মানে ভুনা পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু বেশি ভাজা ভাজা স্মেল চলে আসছে। এবং হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে মাংস সিদ্ধ মানে
ভুনা বেশি হয়ে গেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি, মানে যে এটা কামড়ায় ছিঁড়তে হচ্ছে দাঁত দিয়ে। এমনি ঝোলের টেস্ট ভালো, মাংসটা একটু সিদ্ধ হলে ভালো লাগতো, সেদিক থেকে এই ডালটা উইনার আর কি। কি জোস রাস্তা! এই রাস্তায় আমার এর আগেও আসা হয়েছে বেশ কয়েকবার। এটা হচ্ছে গিয়ে গাইবান্ধা শহর থেকে সাগাটার দিকে যাওয়ার রাস্তা, অর্থাৎ হরিপুর ব্রিজ বা মাওলানা ভাসানী ব্রিজ যেটা, সেটা যাওয়ার রাস্তা। ওটাও তিস্তা নদীর উপরে আরেকটা সেতু, এটা নিউলি বিল্ড সেতু। ওই সেতুর দুই পাশের সিনারিও জোস। আমরা প্রথমবার এটা এখানে আসছিলাম গত বছরে যখন আমরা এক্সপিডিশন নর্থ বেঙ্গল করি তখন, আর সেটাতে ফেরত গেছিলাম। আর এই প্রথমবারই আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছি কাউনিয়া বা রংপুরের দিকে। আর আমরা লাঞ্চ করলাম গাইবান্ধাতে, লাঞ্চ করে এখন গাইবান্ধা থেকে আমরা সাগাটার এই রাস্তা দিয়ে বা হরিপুর ব্রিজের এই রাস্তা দিয়ে এগোচ্ছি রংপুর কাউনিয়ার দিকে। এই রাস্তাটার দুই পাশের সিনারি বর্ষাকালে একদম পুরো মাখন, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হলো এই রাস্তায় প্রচুর পরিমাণ পটহোল, জায়গায় জায়গায় রাস্তা ভাঙা, কারণ বৃষ্টি টিষ্টি হয়ে একবারে রাস্তার 12টা বেজে গেছে। আর এই কারণে দেখা যায় কি যে একটা দুইটা বড় সড়ো পটহোলে পড়ে গেলে বাইকের চাকার রিমের 13টা বেজে যাবে। সো খুব কেয়ারফুলি, খুব কনসেন্ট্রেশন রেখে রাইড করতে হচ্ছে। অ্যান্ড তার থেকে বড় সমস্যা হচ্ছে রাতে ঘুমাইনি, দুপুরের লাঞ্চে একবারে পেট পুরে ঠাসায় খাইছি, আর এখন পাচ্ছে ঘুম। তাই কথা বলতে হবে, গান শুনতে হবে, বেশি বেশি গেজাইতে হবে এবং রাস্তায় কনসেন্ট্রেশন রাখতে হবে। এখান থেকে এই রুট ইউজ করে কাউনিয়ার দূরত্ব এই 70 কিলোমিটার মতো, কিন্তু এটাতে সময় লাগে বেশি, কারণ রাস্তাটা অনেক ন্যারো রোড, এটা একটা আঞ্চলিক সড়ক, মহাসড়ক বললেও ভুল হবে। সো এই রাস্তার দুই পাশে সিনারি অসাধারণ হলেও সময় লাগে অনেক বেশি। তবে এই সেম সিনারিটা শীতকালে ভালো লাগবে না আপনার। আমি শীতকালে এসেছি এর আগে এবং সব কিছুই ধুলোয় ভর্তি, পুরো ধুলোয় ধূসরিত একবারে অবস্থা থাকে। সো ওই সময় ভালো লাগে না। বর্ষাকালে ভরা বর্ষায় এবং যে সময়টায় বৃষ্টি হয় বা অক্টোবর পর্যন্ত, অর্থাৎ এই যে জুন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত, এই সময়টা এটা পুরো একবারে অসাধারণ একটা রাস্তা রাইড করার জন্য। এইদিকে তো আর এইদিকে অটোরিকশার চাপ অনেক বেশি, কারণ গাইবান্ধা শহর, রংপুর শহরে প্রচুর অটোরিকশা। গাইবান্ধা সদরে এসে এমন জ্যামে পড়ছি, সব আমরা একসাথে বাসের পিছনে এসে আটকে পড়ছি, কোনো দিকে বেরোর কোনো অপশন নেই। ভয়াবহ জ্যাম, কত 10-15 মিনিট ধরে, পুরো পাগল হয়ে যাচ্ছি গরমে। Press the backs of our hands together. It's still wet, so the ink should transfer. Meet me at the side door. We'll sneak on through the main floor. এত সুন্দর রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য এত মনোরম, কিন্তু রাস্তাটার সমস্ত রাইডিং ফিল নষ্ট হচ্ছে অটোরিকশার কারণে। দুনিয়ার অটোরিকশা ভর্তি, মানে উত্তরবঙ্গের দিকে এমনি অটোরিকশা বেশি, অতিরিক্ত, মাত্রাতিরিক্ত, ঠিকঠাক মতন চালানো যেতেছে না, দুই পাশ থেকে অটোরিকশা আর অটোরিকশা। অথচ আমরা এর আগে স্টমচেতারে শেরপুর গেলাম, ওদিকে দেখছেন তেমন কোনো অটোরিকশাই নাই, অথচ রাস্তার রাইডিং ফিলটা কত জোস, শুধুমাত্র অটোরিকশা না থাকার কারণে। আর এই পাশে ভাই রে ভাই, পুরো পাগল করে ফেলতেছে। আমার 100% কনসেন্ট্রেশন রাস্তায় দিতেছে। একে তো রাস্তা ভাঙ্গাচূড়া, বিভিন্ন জায়গায় বড় বড় পটহোল, আরও সমস্যা হচ্ছে কি হুটহাট করে বিভিন্ন গলি থেকে এক একজন উঠে আসতেছে, ছাগল গরু সব কিছু রাস্তায়। আরও সমস্যা হচ্ছে এই যে এইখানের এইগুলা, আরও সমস্যা এই যে জিনিসগুলা, অর্থাৎ কালভার্টগুলো ফিনিশিং এত বাজে, পুরো উড়ায় নিয়ে যেতেছে। তারপরে সমস্যা হলো গিয়ে রাস্তায় এই যে ভাঙ্গাগুলা, অর্থাৎ যে জায়গাগুলোতে পট হোল আছে, সেই পট হোলগুলার সমস্যা হচ্ছে কি গাছ থাকার কারণে ওই পট হোলগুলো দেখা যাচ্ছে না, এই কারণে আরও বেশি প্যারা হইতেছে। কি বাজে অবস্থায় যায় এই কালভার্টগুলার। এর আগের বার যখন আসছি তখন এরকম ছিল, প্রথমবার যখন আমি এই রুটে আসলাম গত অক্টোবরে, সেই সময় কিন্তু এত বেশি অটো বা গাড়ি আমরা পাই নাই। সো খুব আরামে রাইড করছিলাম, বাট হুট করে এখন কী হয়েছে জানি না, এত বেশি অটো রিক্সা কেন।
চলে এসেছি 1490 মিটার মাওলানা ভাসানী সেতু, 1490 মিটার সামনে মাওলানা ভাসানী সেতু এবং সেতুর আশপাশের সিনারি খুব সুন্দর। তিস্তার অববাহিকায় এটা তৈরি, অর্থাৎ তিস্তার সামনে গিয়ে সম্ভবত ব্রহ্মপুত্রের সাথে অর্থাৎ যমুনার সাথে মিলছে, সেই জায়গাটাতে এটা। ওয়েলকাম টু হরিপুর ব্রিজ আর মাওলানা ভাসানী সেতু আর কি। তো এই সেতুটার বৈশিষ্ট্য হচ্ছে এটা তিস্তা নদীর উপরে অবস্থিত আরেকটা সেতু, যেটা কুড়িগ্রাম আর গাইবান্ধাকে কানেক্ট করছে। সবচেয়ে জোশ জিনিস হচ্ছে এই সেতুর দুই পাশে সিনারি অস্থির অস্থির সুন্দর। এখানে দুই পাশে আসলে তিস্তার চর এবং তিস্তা নদীর যে অববাহিকা, সেই অববাহিকা। This simple thing that we do. ওই যে দূরে ঘোড়া চড়তেছে, ঘোড়া গরু এগুলা প্রচুর দেখা যায়। এই এমডিতে আসলে স্যাডলিং করা যায় না, এটার ফুট রেস একটু পিছনের দিকে, তাই স্যাডলিং করতে পারতেছি না। আমার জিক্সারে আমি স্যাডলিং করছিলাম এখানে। Just one more time before we বাট এটার আশপাশের সিনারি জোস। এই যত দূর চোখ যায় শুধু চর, এই অববাহিকায় কিছু মানুষজন থাকে, এটা বাঁধ, আর দুই পাশে হচ্ছে চর। এখানে গরু, ছাগল, মহিষ, ঘোড়া সব চরে, আর বক টকের প্রচুর দেখা পাওয়া যায়। সামনে এই সাইডে গিয়ে সম্ভবত যমুনা নদীর সাথে এই তিস্তা মিলছে এখানে এসে। বা ওই যে বৃষ্টি বৃষ্টি হয়ে এই জায়গাগুলো সব তলায় গেছে আর কি, পানি জমছে এইসব জায়গায়। ঘোড়ার গাড়ি। slowly the afternoon comes and goes. সি এই যে পাট শুকাইতে দিছে, অস্থির অস্থির। এই পাশের সিনারি অস্থির, খালি অটো রিক্সাটাই সমস্যা। আমরা একবারে গ্রামের ভেতরে। We'll never be the same. Easy with you. Yes, it's so easy with you. It's true, I never felt my best, but I see it all begin change. And now it's time to go. আমরা এখন চিলমারিতে, তবে চিলমারিতে একটা নদী বন্দর আছে, ওই নদী বন্দর দেখতে যাওয়ার কথা ছিল আমাদের, সম্ভবত এটা আজকে দেখতে যাওয়া হচ্ছে না, কারণ আমরা অলরেডি ওয়ে বিহাইন্ড দ্য স্কেজিউল। সো আমাদের পৌঁছাইতে হবে নদী বন্দর দেখতে গেলে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হবে, আর এই রাস্তায় যে পরিমাণ অটো চলে রাত্রেবেলা এই রাস্তায় রাইড করা খুব প্যারা হয়ে যাবে। সো আমরা সম্ভবত নদী বন্দর দেখতে যাচ্ছি না, আমরা সরাসরি একবারে কাউনিয়া চলে যাব রাজারহাট দিয়ে। আমরা এখন আছি চিলমারিতে, চিলমারি থেকে আমরা যাব উলিপুর, উলিপুর থেকে যাব রাজারহাট। আমরা এখন যে জায়গাটাতে আছি তার ঠিক বাম সাইড দিয়ে, অর্থাৎ আমাদের সাথে প্যারালেলি ট্রেন লাইন যাচ্ছে। তবে ট্রেন আমরা দেখতে পারবো কি না আমি জানি না, ট্রেন দেখতে পারলে এটা একটা অসাধারণ মোমেন্ট হবে, বাট আমার মনে হয় না এই সময় ট্রেন আমরা দেখতে পারবো। এই যে এটা হচ্ছে ট্রেন লাইন, ট্রেন লাইনের পাশ দিয়ে প্যারালেলি এই রাস্তা চলে গেছে রাজারহাটের দিকে। তো এই রাস্তা আমরা প্রথমবার যখন এই রুটে আসছিলাম তখন দেখছিলাম, এবং ওই দিন ট্রেন পাইছিলাম, ওটা ছিল একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা যখন যাচ্ছিলাম গাইবান্ধার দিকে, আমরা যাচ্ছি আর ট্রেন এদিকে যাচ্ছে, ওয়াও। আজকে আবার অনেক গরম, রোদ পুরো একবারে ঝলমল করতেছে রোদে। আর গ্রামের এইসব রাস্তায় রাইড করার সময় কিন্তু অবশ্যই ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট মানুষজন পার হওয়া, গরু ছাগল পার হওয়া। একটু আগে আমাদের একজন অলমোস্ট একটা বাচ্চাকে হিট করে ফেলছিল, ভাই যাচ্ছে ভাইয়ের মতন, সেই বাচ্চা কোনো কিছু না দেখে চোখ বন্ধ করে তার ছোট ভাই না বোন আছে সেটাকে কোলে নিয়েই দৌড় দিচ্ছে রাস্তার মাঝখান থেকে। আমরা একদম ছোট একটা রাস্তায় ঢুকছি, একেবারে পকেট রুট। এই রাস্তাটা আমি আগে কখনো ঢুকিনি, এটা রাজারহাটের মেইন রাস্তাটা না, এটা আকিবুল ভাই বা ভাইরা ভালো চিনে, ওনারা রংপুরের মানুষ, রংপুরেই থাকে। সো ভাইরা এটা পকেট শর্টকাট চিনতে পারে, সেই রাস্তা ধরে নিয়ে যাচ্ছে আর কি। সুন্দর এই রাস্তাটা, সুন্দর। অ্যাটলিস্ট এই রাস্তায় অটোরিকশা নাই, কি এটা হচ্ছে মজা, মানুষজন আছে। I can read your mind.
আই সালা, পুরাই গ্রামের ভিতরে রাস্তা। সেই সেই আজকের দিনের বেস্ট পার্ট এটা। ও ও মানুষজনের বাসা বাড়িতে ঢুকতেছি নাকি? ও কই যাচ্ছি আমরা? মানুষজনের বাসা বাড়ির ভিতরে। ও রে, পুরা এক্সট্রিম অফ রোড ওরে খাইছে। মানুষজন অবাক হয়ে তাকা তাকা দেখতেছে, এরা বাইক নিয়ে যায় কেন আসছে? সেরা 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 জায়গা। ও পুরাই অস্থির জায়গা। বালি আমার অবশ্য ট্র্যাকশন কন্ট্রোল আছে, সো সমস্যা হবে না আমার। ওই মাঝে মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল আসলে একটু কাজে লাগে, বাট অস্থির রাস্তা ভাই। এইসব রাস্তায় রাইড করার মজাই অন্যরকম। তো একেবারে পিওর গ্রাম। আমরা এখন আছি পুলিপুর অথবা চিলমারি। পুলিপুর হব, পুলিপুরি হবে সম্ভবত। চিলমারি পার হয়ে চলে আসার কথা। ও রে ও কি একটা শর্টকাট মারলাম মনে হয়, বাট জোস জোস। আজকে বেস্ট পার্ট। এই রাস্তাও জোস, এই রাস্তা আমি চিনি। ভালো ভালো কার আছে এই রাস্তায়। এটাই মূলত হচ্ছে উলিপুর থেকে রাজারহাটে যাওয়ার রাস্তা, এবং এই রাস্তায় খুব সুন্দর সুন্দর কার আছে। প্রথমবার আমি যখন আসি তখন আমার বাইকের টায়ারের অবস্থা ছিল খারাপ, আমি এই জায়গাগুলোতে কর্নারিংয়ের মজা নিতে পারি নাই। পরবর্তীকালে আমি আবার আসছি কর্নারিংয়ের মজা নেওয়ার জন্য, তখন আবার অস্থির মজা পাইছি। বাট আজকে শুক্রবার, বিভিন্ন রাস্তায় ছাপড়ি দিয়ে ভরা এবং অটো রিক্সা দিয়ে ভরা।
এখন বাজতেছে বেলা 5:08 বিকাল। আমরা সকাল আসলে শুরু করার কথা ছিল 5:30টায়, বাট সেটা হয়নি, 6:30টায় শুরু হয়েছে আমাদের রাইড। 6:30 রাইড শুরু করে এই যে এখন আমরা কেবলমাত্র উলিপুর এসে পৌঁছাইছি। অবশ্য আর বেশি দূর নাই, এখান থেকে হয়তো বা 20 কিলোমিটার মতন হবে। তারপরে আমরা চলে যাব কাউনিয়া, আমাদের আজকের ডেস্টিনেশন। কিন্তু এইটুকু অঞ্চলের রাস্তা অস্থির সুন্দর। কীভাবে রাস্তার কন্ডিশন ফার্স্ট অফ অল ভালো, সেকেন্ড অফ অল হাতের ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইন। হ্যাঁ, এদিক দিয়ে ট্রেন যায় এবং ট্রেন লাইন এরকম একদম রাস্তার পাশ দিয়ে বেশ খানিকটা চলে গেছে, ভালো লাগে দেখতে, জোস জোস সিনারি। আসলে গ্রুপ রাইড করতে গেলে একটু সমস্যা হয়, গ্রুপ রাইড করতে গেলে সবার অ্যাভারেজ স্পিড পেস স্লো হয়ে যায়। এই রুটটা ফলো করে আমি আসতে গেলে আমি দুপুর 2টার মধ্যে হয়তো বা চলে আসতাম, বাট একটা গ্রুপ রাইডে আসলে অনেক ব্রেক থাকে, বিরতি থাকে, চায়ের বিরতি, খাবারের বিরতি, সো সব কিছু মিলে একটা বড় সড়ো গ্যাপ ক্রিয়েট হয়। ট্রেন গেলে 16 কলা পূর্ণ হতো, বা ট্রেন একটু আগে চলে গেছে, জাস্ট একটুর জন্য আমরা মিস করছি ট্রেনটা। তিস্তা এখান থেকে 8 কিলোমিটার, আমরা এখানে থামবো। Wake up feeling no pain. Long stretches. অস্থির সিনারি পাশে, বর্ষাকালে পুরো সবুজে সবুজ হয়ে থাকে এই জায়গা। আমি ভাবছিলাম শীতকালে হয়তো বা হলুদ হয়ে থাকবে সরিষার জন্য, বাট না, ওরকম সরিষার চাষের দিকে হয় না, আর ভালো দেখা যায় না। বর্ষাকালে এখানে ঘুরতে আসার বা এইসব রাস্তায় রাইড করার জন্য পারফেক্ট সময়। ও ও হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। এখন আবার পাটের সিজন, সবাই যে পাট জাগ দিতে আসতেছে, অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে। এই রাস্তার এই স্পেসিফিক পার্টটুকু অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। একটু বৃষ্টি হলে একবারে পুরো 16 কলা পূর্ণ হইতো। ওই এক পশলা বেশি সকালবেলা যা হইলো, তারপরে আর কোনো খবর নাই বৃষ্টির। আমার রীতিমতো মাথা ব্যথা করতেছে। আমরা চলে আসছি, বেশি দূর আর নেই। যেখান থেকে আমরা বাম দিকে চলে যাব, আর ট্রেন লাইনটা সোজা আমাদের সাথে আরও কিছুক্ষণ যাবে। বামে যাচ্ছি না ঠিক, আসলে সাথেই যাচ্ছি, বা ট্রেন লাইনটা আর সাথে থাকে না। এখন আমরা আস্তে 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 বামের দিকে ডাইভার্ট হওয়া শুরু করব। বাট এইটুকু অঞ্চলের রাস্তাও সুন্দর, এইটুকুতে অনেক সুন্দর সুন্দর কার্ভ আছে, ভালো লাগে এইটুকু রাস্তায় রাইড করতে। Take me along the way. Won't you visit? Won't you stop by to stay? I'm a better man with your love than without. In the sea, they never make it out. In the morning, I'm wondering how I'm gonna get through the night. I'm sick and weary. আবার কোন রাস্তায় ঢুকতেছি? Your love's gonna make it right. এই বেটা যা, গাড়ির তলে পড়িস না, এটা আরেকটা শর্টকাট হবে।
মানে কি আর বলবো, ছোট ছোট বাচ্চাগুলোর এমন স্বভাব, রাস্তাঘাটে হুটহাট করে দৌড় মারা। ওরে বাবা, এ তো রাস্তার দেখে পুরাই ধ্বজভঙ্গ অবস্থা। Whoa! কই উঠলাম আমরা এসে? জেলা পুলিশ লালমনিরহাট, সম্ভবত ঢাকা লালমনিরহাট হাইওয়ে যেটা, সেটাতে আসছি। মানে কাউনিয়া থেকে ওই কুড়িগ্রামের দিকে যাওয়ার যে রাস্তাটা, ওইটা মেইন রোডে আসছি আর কি। হ্যাঁ, বাজারহাটের ওইটা একটা শর্টকাট মারছি, শর্টকাট মেরে এখানে চলে আসছি। সামনে তিস্তা ব্রিজ। ও, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের খুব কাছে। এখানে আবার টোল দিতে হয়, টোল আছে, টোল টোল টোল। উল্টা দিক থেকে তিস্তা সেতুতে উঠতেছি। সবসময় ওই দিক থেকে আসি, এদিক থেকে ওঠা হয়েছে কম। বাট এই যে প্রথমবার না, এর আগে উঠছি, যেহেতু শ্বশুরবাড়ি থেকে আসছে উঠছি। বাট আই এক্সপেক্টেড নদীতে আরও বেশি পানি হবে, বাট সেরকম পানি তো দেখতেছি না। ওই যে তিস্তা রেল সেতু, আর এটা হচ্ছে গাড়ি ঘোড়া চলাচলের সেতু। আমার এই সেতুটা স্পেশাল কারণ হচ্ছে আমি এখানে ডেট করতে আসতাম, প্রেম করতে আসতাম। সো এই জায়গাগুলো সব মুখস্থ, আমরা ওই যে ওই জায়গাগুলোতে ঘুরে বেড়াইতাম আর কি। এখন আমরা যাচ্ছি মিশু ভাইয়ের বাসায়। মিশু ভাইয়ের বাসা ওই কাউনিয়ার সাইডে, অর্থাৎ এই দিকেই কোনো একটা জায়গায় হবে। দেখি কোথায়, ওখানে যাব, যে বাইক রাখবো, সব কিছু চেঞ্জ করবো। ওনার পুকুর আছে, পুকুরে আমরা গোসল করব, তারপরে রেস্ট করে সন্ধ্যার পরে আমরা বের হবো হলো গিয়ে নৌকা ভ্রমণ করতে। রংপুরে ঢুকে গেলাম, ওই পাশে ছিল লালমনিরহাট। আমরা আবার সেই গাইবান্ধা থেকে কুড়িগ্রামের ভেতর দিয়ে লালমনিরহাট অল্প একটু টাচ করে তারপরে তিস্তা ব্রিজ পার হয়ে আবার এই যে এখানে এসে আমরা ঢুকলাম রংপুরের ভেতরে। আমরা কাউনিয়া বাজার আসছি, কাউনিয়া বাজার থেকে বাম দিকে আবার ঢুকে একটা গ্রামের রাস্তার ভিতরে ঢুকছি। এইদিকে হচ্ছে গিয়ে মিশু ভাইয়ের বাসা, মানে মিশু ভাইয়ের পৈতৃক বাড়ি আর কি। বাড়িতে শুনলাম সেরকম কেউ থাকে না এখন, কেয়ারটেকার থাকে। সো আমরা আসবো বলে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর কি। নর্মালি বাড়িটা খালি থাকে। সো এই প্রথমবার সম্ভবত কোনো ইভেন্টে বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমি হোটেলে না থেকে বা কোনো গ্রুপ ট্যুর ইভেন্টে হোটেলে না থেকে ইয়াতে থাকতেছি, কারো বাসায় থাকতেছি। এফসিবিরও কোনো ইভেন্টে বোধ হয় এটাই প্রথমবার যে কারো বাসায় থাকতেছে। বাট ভিতরে, বেশ ভিতরে। চলে এসেছি সম্ভবত, হ্যাঁ এটা। ও, সেই 6:30 রাইড করে 5:30 আসলাম, 11 ঘন্টা। ও ও, সূর্যটা খুব জোশ লাগতেছে। এটা একটা রিসোর্টের মতনই লাগতেছে দেখে, বাট এটা মানুষের বাড়ি আর কি। ও, সূর্যমুখী বাড়ি, বাহ, জোস জায়গা, সেই গাড়িকে উপরে তুলে দিব, দেই কি আছে জীবনে আর। গ্রুপ বি চলে আসছে, আমরা আরো আগে আসছি। আমরা হচ্ছে গ্রুপ এ, এটা হচ্ছে সূর্যমুখী বাড়ি, মিশু ভাইয়ের বাসা। আর আমরা এখন এসে পৌঁছাইলাম, বাজে 5:30। বাট হচ্ছে মজার জিনিস হচ্ছে কি, এখানে কাক আছে প্রচুর, কাকের আওয়াজ শুনতেছি, খুব ভালো লাগতেছে কাকের আওয়াজ শুনে। বহুদিন পরে কাকের আওয়াজ শুনলাম। ঢাকা শহরে এখন কোনো কাক দেখাই যায় না। একটা টাইমে ঢাকা শহরে ভর্তি ভর্তি কাক ছিল, চিটাগাঙেও ছিল, বাট এখন একটা কাকও নাই। কোনো জায়গায় ঘুরতে আসছি আর সেখানে পুকুর আছে, আর সেই পুকুরে নামবো না তা কোনোভাবেই সম্ভব না। পিছনের আকাশটা খুব সুন্দর, আর আমরা এখন পুকুরের মধ্যে। অন্য কেউ আসতে চায় নাই, আমরা 2 জন আসছি। বাকিরা মনে করছে পুকুরের পানি ভালো না, এই ব্লা ব্লা ব্লা, পানি কম, বাট যথেষ্ট পানি আছে। আমি এখন দাঁড়ানো আমার এই পর্যন্ত আসতেছে, আরও পুকুর পিছনে অনেকখানি বাকি। সো
ভালোই পানি আছে এবং পুকুরে প্রচুর মাছ আছে। মিশু ভাইয়ের বাসায় আসছি। মিশু ভাই আমাদেরকে এই জুসটা খাইতে দিছে। এটা ভাইয়ের সম্ভবত ছোট ভাইয়ের বিজনেস, কেউ চাইলে চেক আউট করে দেখতে পারেন। এবং এটা খাইতে আসলেই খুব মজা। জিরার একটা ফ্লেভার আছে অ্যান্ড লেমনেড ফ্লেভার আছে, অস্থির মজা। জিরা পানি খেতে আমার কখনো সেরকম ভালো লাগে না, বাট এটা খেয়ে খুব ভালো লাগছে। আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে তিস্তা নদী, অর্থাৎ তিস্তা একদম পাড়ে আমি দাঁড়ানো। সন্ধ্যা হয়ে গেছে, যদিও সব অন্ধকার হয়ে গেছে, আমরা আসতে একটু দেরি করে ফেলছি, বাকিরা চলে গেছে নৌকা নিয়ে ওই পাশে। বাট এটা একদম শান্ত নীরব, আর নদীতে খুব অল্প স্রোত। এটা একটা পাশ, মাঝখানে একটা চর আছে, ওই পাশে আবার নদী। ওই পাশেরটাই বড় না? আর ওই দিকে হচ্ছে ওই তিস্তার যে ব্রিজ, আমরা কাউনিয়ার ব্রিজ পার হয়ে আসলাম, ওই ব্রিজ। সন্ধ্যার মৃদু আলোতেও একটু দেখাই, আমি এখন হচ্ছে নৌকার উপরে। ওই সাইডে একটা নৌকা দেখছিলাম, সেই নৌকাটা। বাট ওখানে যে নৌকাটা দেখছিলাম, নৌকাটা দূর থেকে দেখতে খুব ছোট মনে হচ্ছিল, কিন্তু কাছে এসে দেখি নৌকা আসলে অনেক বড়। আর এই পাশে একটা আছে হচ্ছে বন্যার সময় রেস্কিউ বোট, এটাকে এই বোটটা দিয়ে আর কি বন্যা আক্রান্ত মানুষজনকে রেস্কিউ করে। আর আমার পিছনে হচ্ছে মহামতি তিস্তা। তিস্তার এই দিকটাতে, অর্থাৎ এই পাশটা যেটা, এই পাশটাতে আমার কখনো আসা হয় নাই। ব্রিজের এই সাইডটা কি ধরেন, ব্রিজ হচ্ছে এখানে, ব্রিজের সামনের এই পাশের অংশ, পিছনের ওই দিকটাতে আমি গেছি। আমার ওই পাশে রেল ব্রিজে ওই সাইডে সব জায়গায় ঘোরা হয়েছে, ইভেন চরের শেষ মাথা পর্যন্ত আমি গেছি। বাট এই সাইডটাতে আসা হয় না, এবার প্রথমবারের মতো এই সাইডটাতে আসা হলো। অ্যান্ড এই পাশের সিনারি খুব সুন্দর। আমরা যখন চট্টগ্রাম থাকতাম, চট্টগ্রামের এরকম বেশ কিছু খাল বা খাড়ি টাইপের ছিল, যেগুলো দিয়ে লোনা পানি প্রবেশ করতো জোয়ারের সময়, এবং সেটাকে ধরে রেখে লবণ বানাইতো। সেটা 2004, 5, 6, 7 সালের কথা। তো ওই জায়গায় যেরকম সিনারি ছিল সেরকম লাগতেছে। আর ওই যে মাওয়ায় যে পদ্মার পাড়ে যেরকম সুন্দর সিনারি, ওই রকম জায়গা আর কি। তো শুনলাম এখানে নাকি প্রত্যেক বছর নদী ভাঙন হয়, নদী ভাঙনে সব ঘরবাড়ি বিলীন হয়, অনেক অনেক দূর পর্যন্ত নাকি ভেঙে চলে আসছে। ভিতরে আর অনেক দূর পর্যন্ত জমি জমা ছিল, বাসা বাড়ি ছিল। বাট এখন ব্রিজ হয়ে যাওয়ার পরে আর এখানে যে মোটামুটি এখন বালুর বাদ দিয়ে করার কারণে এখন হালকা পাতলা এটা হয় কম, নদী ভাঙনটা এখন কম হয়, বাট স্টিল হয়। সো তিস্তা আসলে বেশ খরস্রোত এবং প্রবল স্রোতযুক্ত নদী। সেটা যখন স্রোত হয় তখন, এখন এই যে একদম শান্ত নীরব, মানে মনে হচ্ছে কি জলাশয়ের পাশে দাঁড়ায় আছে, কোনো স্রোত বা কিছুই নেই। এটা হচ্ছে বাদাম ভর্তা, মাছ ভাজি। এইটা কিসের ভর্তা? কলা। আর এটা হচ্ছে বেগুন ভর্তা। বাদাম ভর্তাটা আসলেই মজা হয়েছে। এখানে খাবারে গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, ডাল আছে, মাছ, সবগুলাই সেটা খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। বাসার রান্না তো সবগুলাই ভালো হয়েছে। এমন টাল হয়েছে কেউ হেলতে পারতেছে না। ওই যে একজন এমন খাওয়া খাইছে, দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে এখন। এই যে আকিমুল ভাই দাঁড়ায় দাঁড়ায় খাইতেছিল তখন। এত খাইলে তো এমনই হবে। অসাধারণ অসাধারণ। রাতের খাওয়া শেষে শুরু এই ইভেন্টের মূল পর্ব, চাঁদের সাথে ছায়াবাজি। যে কারণে এই ইভেন্টের নাম মটো মুনলাইট। চাঁদের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা চলে এলাম আবারও তিস্তার পাড়ে। এবার আমাদের গন্তব্য নদী বেয়ে উজানে রেল সেতুর নিচে। তিস্তার স্নিগ্ধ শীতল পানিতে পা ডুবিয়ে মাথার উপর শেষ রাতের ট্রেনের ঝিকঝিকা আওয়াজ ছাপিয়ে তিস্তা রেল সেতুর নিচে এসে নৌকার ইঞ্জিন বন্ধ করে এবার আমাদের ভেসে চলার শুরু ভাটির দিকে। সাথে চাঁদের লুকোচুরি, নদীর কলকল শব্দ আর দরাজ গলার গান। পরবর্তী দিনে সবাইকে স্বাগতম, অর্থাৎ এফসিবি মটো মুনলাইটের সেকেন্ড ডে। এই দিনে আসলে আমাদের মেইন টার্গেট হলো ঢাকায় ফেরত যাওয়া। এখন আমরা আছি কাউনিয়াতে। কাউনিয়া থেকে আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে আজহাট জমিদার বাড়ি, রংপুর। তাজহাটে আমরা যাব, ওখানে সাইট সিইং আছে, তারপরে ছবি টবি তুলে ওখান থেকে আমরা প্যাক আপ করবো ঢাকার জন্য। বাট যাওয়ার পথে হয়তো আরও কোথাও যেতে পারি। কোথায় যাবো এরকম ম্যাটিনারিতে কোনো কিছু ফিক্সড নাই, বাট
ধরে নিচ্ছি যেতে বাজবে রাত 10টা। যতই আমি সকাল 9টা 9:30 10টায় স্টার্ট করি, 10টায় স্টার্ট করলে আপনারা অনেক সময় মনে করতে পারেন যে তাহলে 10টা বাজে যদি আমরা 9টা 9:30টায় স্টার্ট করলাম, 9:30টায় স্টার্ট করে রাত 10টা কেন বাজবে রংপুর যাইতে? আসলে গ্রুপ রাইড ভাই, আস্তে ধীরে সময় নিয়ে যাব এবং মাঝে কোথাও হয়তো বা দাঁড়াবো, আড্ডা মারবো, গল্প করবো, টাইম পাস করবো, এই জীবন তো এভাবেই যায়। সো আমাদের এখনের ডেস্টিনেশন হলো তাজহাট। আর আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে কিনা জানি না, বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আর কালকে রাতের সময় কাটছে অসাধারণ। আমরা রাত 1টা 1:30 পর্যন্ত তিস্তার বুকে নৌকা নিয়ে ঘুরে ঘুরে গান গাইছি, অসাধারণ লাগছে। আর এখন আমরা যাচ্ছি কাউনিয়ার দিকে, কাউনিয়া থেকে রংপুরের দিকে। বগুড়া এখান থেকে 114 কিলোমিটার। আমরা তাজহাট জমিদার বাড়িতে ঢুকতে চাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ঢুকতে পারি নাই। ওখানে তাজহাট জমিদার বাড়ি ওপেনই হয় সকাল 11টায়। তো সকাল 11টা পর্যন্ত ওখানে দাঁড়ায় থাকার কোনো মানেই হয় না। আমরা সেই 9:30টার দিকে চলে আসছি। তো আমাদের এখন আমরা বেশ খানিক্ষণ ওখানে দাঁড়ায় শুনলাম যখন 11টার আগে খুলবে না, তো ওখানে এক কাপ চা খেয়ে আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে কারমাইকেল কলেজ। রংপুর আসা হলেও আমি কখনোই কারমাইকেল কলেজে ঢুকি নাই, এই ফার্স্ট টাইম আমি কারমাইকেল কলেজে ঢুকতেছি আজকে। ওকে, আমরা কারমাইকেল কলেজে ঢুকলাম, বাট হর্ন দিতে নিষেধ করছে কারণ এখন পরীক্ষা চলতেছে। শনিবারে কিসের পরীক্ষা আচ্ছা থাকতেই পারে, আমি নিজেও ইউনিভার্সিটি লাইফে শনিবারে এক্সাম দিয়েছি, ফালতু জিনিস। তো আমরা এখন কারমাইকেলে ঢুকছি, বাট আমার বহুবার রংপুর আসা হইলেও এই প্রথমবার কারমাইকেলের ভেতরে আসা। ও কলেজটা খুব সুন্দর, আমি যতদূর শুনছি প্রচুর গাছগাছালিতে ভরা নাকি। But understanding true, don't stop. You can't live in a town this small. You can change your mind, but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can't live in a town this small. কারমাইকেল কলেজ বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ, বহু পুরাতন কলেজ এটা, রংপুরের ঐতিহ্য কারমাইকেল কলেজ। এই যে পিছনে আমাদের সবগুলো বাইক, আর আমরা হচ্ছে কারমাইকেল কলেজের ভিতরে। বহুবার রংপুরে আসলেও আমি কখনো কারমাইকেল কলেজে আসি না, আজকে ফার্স্ট টাইম আমি আসলাম কারমাইকেল কলেজে। আর এটাই হচ্ছে কারমাইকেল কলেজের প্রথম বিল্ডিং, যেটা দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল। এখন সম্ভবত এটা প্রশাসনিক ভবন আর বাংলা ডিপার্টমেন্ট। আর এই যে এটা হচ্ছে শরীফ ভাই, ভাই পড়াশোনা করছেন এইখানে, আমার ওয়াইফও করছে ওর ইন্টারমিডিয়েট এই জায়গায়। ভাই আপনার কলেজ সম্পর্কে আপনার অনুভূতি কেমন? আমার কলেজ সম্পর্কে তো অবশ্যই আমার অনুভূতি খুবই চমৎকার, কারণ আমার দীর্ঘ সময় এখানে কাটছে। আমার সেশন জট সহ প্রায় অলমোস্ট 7.5 বছর আমি এখানে ছিলাম এই ক্যাম্পাসে। তো অবশ্যই, এবং এখানে যে এনভায়রনমেন্ট খুবই চমৎকার। বাংলাদেশে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় এই এনভায়রনমেন্ট, বাংলাদেশে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজও এটা। হ্যাঁ, 1916 সাল থেকে এটা শুরু হয়ে গেছে। যাত্রা শুরু হয়েছে। আর প্রচুর গাছপালা কলেজের ভেতরে, বিশাল বড় এলাকা। তো আগে তো বেগম রোকেয়ার এলাকাও সম্ভবত কারমাইকেল কলেজেরই ছিল। জি, হ্যাঁ, পরবর্তীতে ক্যাডেট কলেজও ছিল। One eternity later. আমরা আসবো না করে আবার চলে আসছি তাজহাটে এবার, অর্থাৎ ওই কারমাইকেলে ছবি টবি তুলে একটু ঘুরে আবার তাজহাটে আসছি, কারণ তাজহাটে এখন খুলছে সকাল 11টায় খুলে। যে আমরা সবাই ঢুকতেছি তাজহাটের ভেতরে। তাজহাটে আমার বহুবার আসা হয়েছে, এটাতে নাথিং নিউ। আর আমরা জাস্ট আসছি ছবি তুলতে, 10-15 মিনিট থাকবো, এরপরে উই উইল হেড ব্যাক টু ঢাকা। আমাদের হোস্ট মিশু ভাই, হাই দেন একটা। হ্যাঁ, আপনাদের কেউ আপ্যায়ন করতে পারছে জানি না ভাই, যতটুকু চেষ্টা করছি ভালো যা করছেন মোর দ্যান এনাফ না, শুধু মানে এনাফের থেকেও মোর থেকেও বেশি হয়ে গেছে। ধন্যবাদ ভাই এফসিবি কে যে এইবারকার মুনলাইট ট্যুর আপনার বাসায় করার জন্য। ও, কনস্ট্রাকশন অ্যান্ড রেনোভেশন চলতেছে, তার মানে এটা সৌন্দর্য নষ্ট। ছবি তুললে ভালো ছবি আসবে না, আনফর্চুনেটলি। ও শাহরুখ খান, ভিডিও এখানে ঘুরুন, এই যে দেখেন। হ্যাঁ, পুরোটাই আসতেছে। আপনার 50 নম্বর তোমার দিকে নাকি? হ্যাঁ, তা ঠিক। আমি তো প্রেম করতে আসতাম এই জায়গায়। তাই তো, এখানে জাদুঘরের দেয়ালে লেখা আছে তো। না, ওইসব কাজ আমি করি না, কিন্তু আমার ওয়াইফের নাম শুরু হচ্ছে এম দিয়ে। T+M আমরা দেখছি এরকম অনেক ওয়ালে। আমি এইসব কাজ এখানে করতাম না, বাট প্রেম করতে আসতাম।
কি জিনিস? মিষ্টি ওইটা মানে বানানো ছাড়া মিষ্টি কি মিষ্টি? দুধের মিষ্টি। সন্দেশ নাকি এটা তোমাদের কালিদাসের মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি। গুড়ের সন্দেশ। ঘুরে? আচ্ছা, মানে বানায় নাই এখনো। আমরা বানানোর সময় দিচ্ছি না, এত ধৈর্য নাই, এত ধৈর্য নাই যে মিষ্টি গোল করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেই খাওয়া দাওয়া শুরু। গরম গরম খাই দেখ। গরম মিষ্টি দিছে। গরম মিষ্টি খাইলে কিন্তু আবার ওয়াশরুমে যাইতে হবে তো। এই যে আপনার টেবিল লোক আমার এখান থেকে খাইতে তুমি আমার টিমের সামনে দুইটা খানা থাকলে কি কি বুঝে না নাকি কোনটা খাইতে হয় কোনটা দেখতে হয়? মিষ্টি হয় না। এটা মিষ্টি না সুজি? ইয়ে দেওয়া সুজি, গরম মশলা দেওয়া সুজি। হেই চিতা চিতা